আমি যদি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে জানতে চাই, আপনি যখন অনশন করতেছিলেন, আপনি এই রাষ্ট্রের, এই সরকারের একজন প্রধান ব্যক্তি, যিনি, তাকে আপনি যে ভাষায় আপনি বকাবকি করলেন, গালাগালি করলেন, বা যে ভাষা আপনি তাকে সম্বোধন করলেন, এটা কি ঠিক আছে? মানে ইজ ইট ওকে ফর ইউ, জনাব তারেক? জি, অনেক ধন্যবাদ। আমি যখন অনশনে ছিলাম, এটা 134 ঘন্টা, আমি ওই দিন সকালবেলায় আমি অনেকটা নিজের শরীরের উপরে নিয়ন্ত্রণটা অনেকটা হারিয়ে ফেলি, এবং শরীর, মস্তিষ্ক, চিন্তার উপরে। এবং এর ফলে আমি শুধু ডক্টর ইউনূস না, ইলেকশন কমিশনের ব্যক্তিবর্গের বিরুদ্ধেও আমি অনেক রাগারাগি করি। এবং যার ফলে ইলেকশন কমিশনার, তারা তো শুধু চাকরি করেন না, তাদের পরিবারও আছে। সেই পরিবারের মানুষগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে কি চাকরি করো, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করে। তো সেই পরিবারগুলো অনেক কষ্ট পেয়েছে, এটা আমি বুঝছি। কিন্তু ডক্টর ইউনূস স্যার সহ সামগ্রিকভাবে যে সমালোচনা এসেছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানে, আমি আপনার অনেকগুলো, এই গণ অভ্যুত্থানে প্রায় 4-5টা মামলার আমি গুরুত্বপূর্ণ আসামি, সেটা অবশ্যই 6-এর মধ্যে সবগুলো আসামিতে, 1 নাম্বার আসামিও আছি। কিন্তু এই গণ অভ্যুত্থানে কারাবন্দীদের নিয়ে সরকার একটা প্রোগ্রাম করে, এবং দেখেন, আমাকে এতটুকু অপছন্দ করে যে আমাকে সেই কারাবন্দীদের প্রোগ্রামে মিনিমাম দাওয়াতটুকু দেওয়া হয়নি, বা যাওয়ার সুযোগটুকু দেওয়া হয়নি। এরকম আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে অনেক ভালো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলেও, হ্যাঁ, ভালো ক্ষতিগ্রস্ত মানে এত বেশি নিপীড়ন হয়েছে, আমার দাঁত এটা কিন্তু ভাঙা, কিন্তু এটা র্যাবের ডিজি ওই সময় ঘুষি মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলে, এবং সেই সময় আমার এই দাঁতটা মানে অর্ধেক ভেঙে যায়। না না জনাব তারেক, জনাব তারেক, এগুলি মোটামুটি আপনার মুখে শুনেছি। যে আপনি আমাকে বলেন তো, আপনাকে অপছন্দ করার কারণ কি? আপনি তো, হ্যাঁ, কারণটা কি? সেটাই বলছি। জি, সেটাই বলছি। আমি সার্বিকভাবে যখন ইলেকশন কমিশনে ফেস করছিলাম তদন্ত, তখন আমি মনে হচ্ছিল যে কোনো দৈত্যের সঙ্গে আমি ফেস করতেছি, এবং আমি কোনো মানে বড় এমন একটা দেয়াল আটকায় দেওয়া হয়েছে, যে দেয়ালটা আমার পক্ষে পার হওয়া সম্ভব না। এবং এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এই বাধাটা দেওয়া হচ্ছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। এবং আমি 134 ঘন্টা এখানে বসে আছি, এবং কেউ কোনো রেসপন্স করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছে না। আমার কষ্ট হচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে, আমার মস্তিষ্কের মনে হলো মানে নিউরন গুলো মনে হয় ছিঁড়ে যাচ্ছে, বাট নো ওয়ান রেসপন্ডিং মি। তখন ওই রাগান্বিত অবস্থায় এই ধরনের একটা স্টেটমেন্ট চলে আসে। এরপরেও আমি 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 পরে যখন শুনছিলাম, তখন আমার কাছেই মনে হচ্ছে যে এভাবে বলা মনে হয় আমার ঠিক হয়নি। কিন্তু আপনি এনসিপির সদস্যদের বিরুদ্ধে, অনেক সময় যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে আপনি যেগুলো অভিযোগ করেছেন, সেসব অভিযোগগুলি কি হিয়ারসে, নাকি আপনার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে? যেমন আপনি অমুক এত টাকা চাঁদা পেয়েছে, চাঁদা নিয়েছে, অমুক এত টাকা খেয়েছে, উনি এইভাবে চাকরি দিয়েছেন, এইভাবে কিন্তু আপনি বলেন। এইটা কি আসলে আপনি প্রমাণ রেখে বলেন, একটা ঝগড়া বাঁধাতে বলেন? বিএনপি, আপনি এই কথাগুলি বললে বিএনপির সুবিধা হয়, এই জন্য বলেন? কেন বলেন আসলে এগুলা? আচ্ছা, আপনার যদি এরকম হয়, এই সরকার আপনার দীর্ঘদিন থাকতে চায়, এবং আমার এই সমালোচনা করার ফলে তাদের দীর্ঘদিন থাকাটা বাধাগ্রস্ত হয়, তাহলে তো বিএনপি লাভবান হবে, এবং সেক্ষেত্রে বিএনপি খুশি হবে, খুব স্বাভাবিক। আর যে প্রমাণের কথা বলছিলেন, আমি একটা সুনির্দিষ্ট একটা আইটেম বলি। ওয়াসার যে নিয়োগ প্রক্রিয়া ছিল একটা, সেখানে উপদেষ্টা নাহিদ ইসলামের নাম সুস্পষ্টভাবে লেখা ছিল যে তিনি কয়জনের নাম সুপারিশ করেছেন। আসিফ মাহমুদ তার পিএস এর মাধ্যমে কতজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন, তার সুস্পষ্ট প্রমাণ সেখানে আছে। শুধু তাই না, আমি আরো কিছু সুনির্দিষ্ট বলছি। একজন সচিব আছেন, যিনি জেল থেকে একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন। আপনার তাকে কয়েকশো কোটি টাকার একটা প্রজেক্ট আসিফ মাহমুদ দিয়েছে, ঠিক আছে? এবং আসিফ মাহমুদ দেখেন নিজে বলছে যে এই সময়ে এসে 10 থেকে 20 কোটি টাকা না হলে নির্বাচন করা যায় না। তাহলে সে এখন বলছে ঢাকা 10-এ নির্বাচন করবে। আমার প্রশ্ন হলো, তাহলে কি তার 10-20 কোটি টাকা
সংগ্রহ হয়ে না না গেছে। এইভাবে তো অঙ্ক মিলে ঠিক না। আছে। প্রথম কথা আমি বলি, না, অঙ্ক মিলবে না। ওয়াসার নিয়োগ নিয়ে আপনি জি। যে কথা বলেছেন যে একজন উপদেষ্টা বা একটা রাজনৈতিক দলের নেতা হিসাবেও যদি আমি চিন্তা করি বা একটা আন্দোলনের নেতা হিসাবে, উনারা কি মাস্টার রোলে 10 জন 20 জন 100 জন লোকের নিয়োগের কথা সুপারিশ করতে পারবেন না? উনারা তো ওয়াসায় যে নিয়োগের কথা বলা হচ্ছে সেগুলি মাস্টার রোল, স্থায়ী চাকরি না, দেখুন, সেই কথাই বারবার বলা, মানে হ্যাঁ, মানে সবচেয়ে বড় আমি দুর্নীতি হিসাবে। সেটাই আপনারা আপনারা অবশ্যই মাঝে মাঝে প্রেস ক্লাবে দেখেন যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া লোকগুলো চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন সংগ্রাম করে চাকরি স্থায়ী করে নেয়। এটা একটা স্বাভাবিক রাজনৈতিক নিয়োগ যেগুলোকে চাকরিতে স্থায়ী করা হয়। আমি শুধু ওই ওয়াসার বিষয়ে বা এগুলোর বিষয়ে না, আসিফ মাহমুদ একটা বক্তব্য দিয়েছিল 78,000 মানুষকে তারা কর্মসংস্থান দিয়েছে, নিয়োগ দিয়েছে। আমার প্রশ্ন হলো যে বিসিএস এর মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে যে নিয়োগগুলো হয়, এই গণঅভ্যুত্থানের পরে খুব কমই ফেয়ারলি সেই রিক্রুটমেন্ট গুলো চালু ছিল। তাহলে 78,000 রিক্রুটমেন্ট উনি 3 মাস নিয়োগে, এই সরকার গঠনের প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে উনি বলেছিলেন যে এইরকম ভাবে এই 78,000 নিয়োগ দিয়েছেন। আমার প্রশ্ন, সেটা কোন রিক্রুটমেন্টের মাধ্যমে দিয়েছেন এবং সেই জায়গায় বাংলাদেশের নাগরিকরা তাদের ফেয়ার প্রতিযোগিতার মাধ্যমে নিয়োগের অধিকার পেয়েছিল কিনা? ওকে, তবে আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান, আমরা যদি একজন রাজনীতিবিদ যখন আরেকটা রাজনীতিবিদের বিরুদ্ধে কোনো অভিযোগ করে, নিশ্চয়ই এটার মধ্যে তার কাছে একটা ফেয়ার, মানে শুধু অনুমান না, তাকে দেখতে না পারা না, মানে তার কাছে একটা প্রমাণপত্র থাকবে। আমরা আগের রাজনীতি তো আর দেখতে চাই না আপনাদের মধ্যে, সেটাও কিছু তো আছেই। আমি বলছি, দেখেন, কিছু কিছু তো দুর্বৃত্তায়ন আছেই। আপনার হলো সে তার আসিফ মাহমুদ তার পিএস কে যখন দুদকে তলব করলো, তার এনআইডি কার্ড লক করলো, ঠিক আছে, তো এগুলো সব তো বায়বীয় না, তাই না? এগুলো সবগুলো যদি বায়বীয় বলে দেন তাহলে দুর্নীতির বিরুদ্ধে আর কেউ কথাই বলবে না। ঠিক আছে, আমি একটু অ্যাডভোকেট রাজাকে আপনাকে, এটা কি এক্স্যাক্টলি আপনার হলো একটা লোক ক্ষমতায় আছে, দায়িত্ব পালন করছে, এক্স্যাক্টলি তার বিরুদ্ধে আপনি অকাট্য দলিল, আপনি আপনার হলো পেন টু পেপারস আপনি পাবেন না, ঠিক আছে? অনেক কিছু না পাইলে আমি বলবো না, না পাইলে আমি এরকম করে তাকে দুর্নীতিগ্রস্ত বলবো না আর কি। না 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 না, কিন্তু যে জিনিসগুলো, যে ছোট ছোট পয়েন্টস গুলো বের হয়ে আসছে, আপনি সেই পয়েন্টস গুলো নিয়ে আলোচনা করবেন নাকি মানে কাঁথা দিয়ে ঢেকে রাখবেন? না, যেমন আমি একটা অনুষ্ঠানে আমি শুনতেছিলাম যে আপনি বলতেছিলেন যে উমুক যে এত কোটি টাকা খায় দুবাইতে টাকা পাচার করছে, সেটা আমি জানি, কিন্তু আপনি আসলে কি জানেন সেটাও যদি আমাদেরকে একটু বলতেন, দুবাইতে বা অন্য কোনো দেশে। না না, আমি আপনাকে বলছি, আমি কোন উপদেষ্টা দুবাইয়ে টাকা পাচার করেছে এই ধরনের বক্তব্য দিইনি, এটা তো অন্য কেউ দিয়েছে। বেসিক্যালি আরাফ খান অ্যারেস্ট হয়েছে, সেই বিষয়ে একটা নিউজ হয়েছে যে আরাফ খানকে কোন একটা উপদেষ্টা টাকা পাঠিয়েছে বা টাকা পাচার করেছে, সেটা কিন্তু এই স্টেটমেন্টটা আমি দেইনি, আমি নিউজে দেখেছি, এখনো দেই নাই, ঠিক আছে? তবে আসিফ মাহমুদ এই গণ অভ্যুত্থানের পর দুবাইয়ে যান এবং দুবাইয়ে গিয়ে ওখানে আওয়ামী পন্থী অনেকগুলো নেতার সঙ্গে সেখানে বসেন, তাদের সাথে মিটিং করেন, তাদের কাছ থেকে স্বর্ণের উপহার নেন এবং সেই এই শুভেচ্ছা ফুল নেওয়া দেওয়া এগুলোর ছবি আছে, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে। সেই সময় সামাজিক যোগাযোগ হচ্ছে দলের নিবন্ধন পেতে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, তা কি সেইটার নির্বাচন কমিশন বলছে সেটা ঘাটতি ছিল এবং ঘাটতি পূরণ করার উদ্যোগ না নিয়ে আপনি অনশন করে প্রেসার দিতে চেয়েছেন। বিষয়টি আমাদের একটু বলবেন যে আসলে দলের নিবন্ধন পেতে যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তার সবটা আপনি অনুসরণ করেছেন কিনা, জনাব তারেক রহমান? আমি শরীয়তপুরের একটা উদাহরণ দিচ্ছি। শরীয়তপুরে আমাদের 2টা উপজেলায় তদন্ত করে, সর্বশেষ যে তদন্ত হয়, এবং বাকি উপজেলার তদন্ত কেন হলো না, আমরা সেই উপজেলা নির্বাচন অফিসগুলোতে বারবার গেলাম এবং ওইখানে যে সচিব দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সচিবকে আমরা বললাম যে বাকি উপজেলাগুলোতে তদন্ত হবে না কেন। উনি বারবার বলছিলেন যে হেড অফিস থেকে, মানে নির্বাচন ভবন থেকে যদি চিঠি না আসে তাহলে আমরা কি করব। তো আমরা পরবর্তীতে ঠিকই দেখলাম যে ওই সকল উপজেলাগুলোতে না দেখানো হয়েছে। তো আমরা ওই অফিসগুলোর ছবি এবং এরকম ভাবে আরো অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমন পাবনা রয়েছে, রংপুরে রয়েছে। রংপুরে আমাদের সমস্ত উপজেলাতে তারা একবার নেগেটিভ না সূচক রিপোর্ট দেখিয়েছে, তারপরে দিনাজপুরে সবগুলোতে না সূচক দেখিয়েছে, পাবনাতে সবগুলোতে না সূচক দিয়েছে। যেগুলোর
ছবি আছে যেগুলোতে তারা গিয়েছিল, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে যে আপনাকে যে না লিখবেন, প্রথমত একটা জিনিস দেখা হয় যে কমিটি আছে কিনা, দ্বিতীয়ত সেখানে অফিসের এক্সিস্টেন্স আছে কিনা, তৃতীয়ত হলো সমর্থক আছে কিনা। সমর্থকের বিষয়টি, সমর্থক ভ্যারিয়েবল, চেঞ্জ হয়, এখন সমর্থন করছে, পরবর্তীতে সমর্থন নাও করতে পারে, সে বিএনপিতে যেতে পারে, এনসিপিতে যেতে পারে, জামাতে যেতে পারে, আবার নতুন সদস্য আসতেও পারে, যার ফলে আপডেট তথ্যটা নির্বাচন কমিশন গ্রহণ করে। যে আগে যে তথ্য জমা দেওয়া হয়েছে 6 মাস আগে, 8 মাস আগে, সেটার পরিবর্তে আপডেট একটা ইনফরমেশন দিল, সেটা কিছুটা তারা সহনীয় জায়গায় রাখে, কিন্তু অফিসের অস্তিত্বর জায়গাটা একবারে খুবই ফিক্সড, যেটা থাকতে হবে। তো আমাদের সেই অফিসগুলোর ছবি এগুলো আমরা সবগুলো যখন দিয়েছি, তখন তারা নিজেরাই হতবিহ্বল হয়ে গেছে যে এই জায়গায় তো তারাই গাড়ি নিয়ে, সেখানে পাজেরো গাড়ি নিয়ে নামছে, ভিডিওতে দেখা যাচ্ছে তারা কথা বলতেছে, মুচমুচকে চানাচুর চাবাচ্ছে, কিন্তু বলতেছে তারা অফিস পায়নি। তো এই বিষয়গুলো আমাদের যখন ধরা পড়ছে, তখন আমরা তাদেরকে বললাম, অর্থাৎ আপনার যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল সেই নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন। আমি এই বিষয়ে বলছি যে নির্বাচন কমিশনের কি কি শর্ত আছে আমাকে পূর্বেই বলা হয়েছে। একটা রাজনৈতিক দল হিসেবে আমি সেই শর্তগুলো কেন পূরণ করার আপ্রাণ চেষ্টা করব না? তাই না? আমার কিছু আমার না, জনাব তারেক, চেষ্টা একটা জিনিস, পূরণ করা আরেকটা জিনিস। আপনি কি পূরণ করেছেন? আমি কেন পূরণ করব না? আমার বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য হতে পারে। যেমন আমার রাজশাহী জেলায় যে দায়িত্বশীল আছে, সে আমাদের এখানে পার্টি অফিস যেটা নিয়েছে, সেই পার্টি অফিসে সে বসে থাকে সব সময়, কিন্তু সে একটা ফটোকপি মেশিন নিয়ে মানুষকে সার্ভিস দেয়, ফটোকপি করে দেয়। তো এখানে একটা ভুল ধরেছে তারা, ঠিক আছে, যে এটা একটা সমস্যা হয়েছে। না, নির্বাচন কমিশনের ব্যাপারটা জনাব তারেক, নির্বাচন কমিশনের ব্যাপারটা আলাদা থাক। আপনি আমাদের বলেন যে আপনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া মানে সম্পন্ন করতে পেরেছেন কিনা। আমাদের সব মিলে 43টি জেলায় কমিটি রয়েছে, 34টি জেলায় অফিস রয়েছে। নির্বাচন কমিশনের লাগবে হলো 22টি। তারা 22টি তদন্ত করে আমাদের 20টি সঠিক পেয়েছে এবং 2টি সঠিক পায়নি তাদের চিঠি অনুযায়ী। আমার কথা হলো, আমার তো 34টি জেলায় অফিস রয়েছে, তারা আরো অন্য অপশন গুলো গ্রহণ করলো না কেন? ওকে, আমি যদি আপনার কথা বুঝতে পারি যে আপনি নির্বাচন নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া মানে নিবন্ধন পাওয়ার, সেটা আপনি অনুসরণ করেছেন, তাই তো? জি জি জি। আচ্ছা, এইটা আমরা একটু মনে রাখি যে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি অনুসরণ করেছেন। সেই প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পরও যেহেতু আপনি নিবন্ধন পান নাই, সেজন্য আপনি অনশন করে একটা প্রেশার দিতে চাইলেন। আমাদের প্রশ্ন, এই অনশনটা আপনি একা করলেন কেন? আপনার দলের আর কেউ এতে অংশ নিলেন না কেন? দ্বিতীয় প্রশ্ন আর কি এটা। জি, প্রচলিত ভাবেই আমি দেখতাম যে অনেকগুলো রাজনৈতিক দলই নিবন্ধন না পেলে তারা 20 জন, 25 জন, 30 জন এরকম যায় একটা ব্যানার ধরে মিছিল করে, তারপরে মিছিল করে সেখান থেকে আধা ঘন্টা প্রতিবাদ করে সেখান থেকে চলে যায়, যেভাবে থাকে সেভাবেই থাকে। কিন্তু যেহেতু আমি বাংলাদেশের রাজনীতিতে 18 সালের পর থেকেই, 18 সালের কোটা আন্দোলনে আমি একজন ইনিশিয়েটর, এবং এরপরে অনেকগুলো আন্দোলন, অনেকগুলো জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী আমি এটা করেছি। তো সে জায়গা থেকে আমরা রাজনীতিটা করতে চাই এবং ওই আধা ঘন্টার প্রতিবাদ করে চলে যেতে হবে এটা আমি চাইনি। সেজন্য আমার জায়গা থেকে আমি মনে হয়েছে যে আমি এখানে আমার এমন একটা প্রক্রিয়া খেয়াল করেছি আমি, যে আমাকে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল সব জায়গায়, যেখানে সবগুলো উপজেলা একটা জেলার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, এটাকে আমাকে ইন্টেনশনাল মনে হয়েছে যে আমাকে ছেটে ফেলার একটা সিস্টেম। এবং এখানে আমরা যেন নির্বাচনে, আমাদের কিছু মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, তারা আমাকে বলছে, তারেক ভাই এতদিন ধরে আমরা রাজনীতি করছি, আমরা কি নির্বাচনে অংশ নিতে পারবো না? এতদিন জনাব তারেক, আপনাকে ছেটে ফেলার জন্য সবাই এত উদ্গ্রীব হয়ে চেষ্টা করবে কেমনে? আপনি কি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর? আমি ভোটের মাঠে অনেক বড় ফ্যাক্টর কিনা জানি না, তবে 2018 সালে কোটা আন্দোলনের যে প্রাইমারি ইনিশিয়েটর, ওটা আমার ছিল। 2024 সালে আমাদের সমন্বয়ক ভাইরা যখন আন্দোলনটা বন্ধ করে দিল, সেই সময় রামপুরা অঞ্চলে কিন্তু আমি আমার সাধ্যমতো আমার ভাই বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা যারা, তাদেরকে নিয়ে আন্দোলনটা রিস্টোর করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমাদের এটা নাগরিকরা বিবেচনা করবে, ওই অঞ্চলের মানুষরা বিবেচনা করবে। তো এখানে অনেকেরই একটু পেইন লাগে আমাকে মনে হয়, তারা আমাকে মাথা ব্যথা মনে করে। এর কারণ কি আপনি আসলেই মানে পেইন দেয়ার একজন লোক, নাকি মানে আপনি একজন প্রতিদ্বন্দ্বী? মানে ব্যাপারটা কিরকম? যে ধরেন সবাই, আচ্ছা
আমার যেহেতু অনেকগুলি গুচ্ছ প্রশ্ন করার কথা, আপনি যদি অনুমতি দেন আপনি এইটা একটু আমাকে বলেন তো, যে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য সচিব, কিন্তু একটা দাবি বা একটা প্রেশার করার জন্য অনশন করলেন আপনি একলা, এইটার কারণটা কি আসলে? আচ্ছা, আমি সেটাই বলছিলাম যে আমরা যদি এই পাশে 100 মানুষ থাকতাম, ওই পাশে নির্বাচন কমিশন নিরাপত্তা রক্ষী রাখতো 50 জন, দুই পক্ষ ঠেলাঠেলি করতো অথবা চাপাচাপি করতো। আমি আসলে এভাবে একটা মব ক্রিয়েট হোক আমি চাইনি। আমি চেয়েছি যে আমি একাই এখানে বসবো, যদি রাষ্ট্রের মানে হলো বিবেচনা হয় যে আমার এই বিষয়গুলো পুনর্বিবেচনা করবে, আমার বিষয়গুলো জানার চেষ্টা করবে। আমার কথাগুলো তারা শুনছিল না, আমাকে বাইরে থেকে ফিরাই দিচ্ছিল, পিএস এর মাধ্যমে বলে দিচ্ছিল নিবন্ধন নিয়ে কোনো আলোচনা হবে না। আমি খুব অসহায় বোধ করছিলাম যে আমার কথাগুলো শুনবে না কেন। আমি কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে চাই, আমি তাদের মুখোমুখি বসতে চাই যে কোন জায়গায় তারা নেগেটিভ পাচ্ছে, এবং আমি সেটা সুরাহা করতে চাই। আমার যদি ঘাটতি থাকে, তারা যদি কোনো মিস ইনফরমেশন হয় যে আমাকে আমার অফিসে গিয়ে পাইনি, আমি এই বিষয়গুলো ফেস করতে চাই। আমি রাজনীতির জায়গাটাতে আমি আমার অ্যাক্টিভিজম, আমার লড়াইটা চালাতে চাই, যাতে এটা মব সৃষ্টি না হয়, একটা ইয়া না হয়, সেজন্য আপনি একলা, আপনি রাষ্ট্রের সুবিবেচনার দিকে দৃষ্টি দিয়েছিলেন। জি, এবং দেখুন ওইখানে আমি যখন বসছিলাম তখন আরো অনেক কয়েকটা সংগঠন আমার দেখা দেখি বসছিল, এবং তারা বিভিন্নভাবে মানে হলো দরজা ধাক্কাধাক্কি করেছে, আমার কাছে খারাপ লেগেছে। এবং তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, এটাও আমার কাছে খারাপ লেগেছে। আমি 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 তাদের প্রতিপক্ষ হতে চাইনি। আমি একটা ন্যায় বিচারের জায়গা থেকে বারবার প্রার্থনা করছিলাম যে এখানে কোথাও ভুল হচ্ছে, আপনারা জাজমেন্টটা সঠিকভাবে করেননি। তো এটা আমার কাছে, যেহেতু আমাকে অনেক মানুষ মায়া করে, তাই আমার মনে হচ্ছিল যে আমি লড়াইটা নিজের সঙ্গে করি, যাতে করে তারা মায়া করে আমার বিষয়টা এটা বিবেচনা করে। জনাব তারেক রহমান, আপনি এত সুন্দর কথা বলেন, আপনার কথা শুনতেই ইচ্ছা করে, কিন্তু ঘটনা হইতেছে যে আপনি নির্বাচন কমিশনের রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু আপনি অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায়। বিএনপি নেতারা আপনার কি আশ্বাস দিল? বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে, মানে তারা তো ক্ষমতায় নাই, মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথায় আপনি অনশন কেন ভঙ্গ করলেন? মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন, আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব, ওরকম কিছু? খুব ভালো বলেছেন। দেখুন, বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে, আমি মনে হয় তাদের আপনার হলো চেক লিস্টের মধ্যে নাই। ঠিক আছে, সুতরাং তাদের কাছ থেকে অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম, আমরা একটা মার্কা চাই, যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই, আমাদের বন্ধুরা করতে চাই। এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দেবে কিনা, প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে, এটা আমি চাইনি। ঠিক আছে, এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে, আমাদের অফিসাররাও ভুল করতে পারে, তারেক চাইলে আপিল করতে পারে। ঠিক আছে, এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই প্রথমে এসেই বলে, তোমাকে তো আপিল করার সুযোগ দিয়েছে, তুমি আর কত নিজের কষ্ট দিবা। ঠিক আছে, আর হলো আমি আসলে হতবিহ্বল হয়ে গিয়েছিলাম। সালাউদ্দিন ভাই আসছে, তো আমি তো ওনাকে অনেক রেসপেক্ট করি, তারপরে রাজনৈতিক কারণে অনেক বিষয়ে আলোচনা পরামর্শ ভাইয়ের সাথে হয়, বড় ভাইয়ের মতো। উনি আসছে, ওনার আশেপাশে যে শক্তিমান মানুষগুলো আছে তারা মুহূর্তের মধ্যে আমাকে উঠে অ্যাম্বুলেন্সে পুরাই দিল, আমি বুঝে ওঠার আগে। ঠিক আছে, মানে এইটাও প্রায় বুঝাই গেল। জনাব তারেক, আরেকটা একটু শুনি, জনাব তারেক এখানে বলতে চাইতেছিলেন, জনাব তারেক আপনি বলেন। জি জি জি, আমরা দেখেন, আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে, যে আমাদের এটা হচ্ছে না। যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন, এবং তিনি সরকারে থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী, এটাই তো সমস্যা ছিল। তো এই কাজটা তো এই সরকারও করছে, তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েশ জ্ঞাপন করছে, এবং এখানে বিএনপি করছে না। তো জনাব তারেক, আপনি খায়েশ জ্ঞাপন করছে না তো? না, ওনারা পদত্যাগ করে নির্বাচন করবেন। আমরা তো শেখ হাসিনাকে, যেমন আমার মনে আছে আমি শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন করেন, দরকার হলে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান। ওইটা উনি করেন নাই, কিন্তু প্রধানমন্ত্রী থেকে ইলেকশন করছে। কিন্তু আপনি মনে করে থাকেন, একটু বলি না, দেখুন আপনার এই সরকার গঠিত হওয়ার সময় বিএনপি করা একটা লোক কেন এই সরকারে অংশ হয়নি, বা জামাত করা একটা লোক সরাসরি এই সরকারে কেন পার্ট হয়নি। ঠিক একইভাবে যারা
এই যে ছাত্র উপদেষ্টারা আছে, আপনি বলতে পারেন জুলাই গণ অভ্যুত্থানের কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে, কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টেই ছিল। বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে? বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন, নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন, অথবা বিএনপি জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য বলতে চান না ছেলে 2-3টা নির্বাচন করবে, করুক, বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ। ওইখানে যদি সাখাওয়াত সাহেব অথবা আসিফ নজরুল স্যার যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, ঠিক আছে, সেগুলো কতটুকু মানানসই? আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে, আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে না। জনাব তারেক, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বাংলাদেশের যে কোনো মানুষ, এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই। আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন, চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন। এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া হোক আর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, ওনারা যদি চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন, আপনি তাদেরকে কেন দোষ দিবেন? চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করবেন তো। শুনেন, এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি। যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে, এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে, এবং এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা খরচ করে। এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন, কিন্তু আমি নিতে পারছি না। আপনার আমি ব্যাপারটা বলি, ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, 5 বছর আপনি প্রধানমন্ত্রী আছেন, 5 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন, কাজ করাইছেন। তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে? এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট? না না, তো আপনি চেয়ার ছেড়ে ইলেকশন করবেন, চেয়ার ছেড়ে জনগণের কাতারে নেমে ইলেকশন করবেন, সেটা আপনি যে কোনো সময় করতে পারেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা যখন চেয়ার ছেড়ে নির্বাচন করতে চাইবে, এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে, এগুলো এথিক্সের মধ্যে যায় না, আমি মনে করি যায় না। না না, কিন্তু আমরা কিন্তু গত 15 বছর, 17 বছর, 21 বছরের সবকিছু আমরা ভুলে যেতেছি। আমরা কিন্তু শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি প্রধান নির্বাহীর চেয়ার ছাড়েন, ছাইরা আপনি ইলেকশন করেন। একটাই দাবি ছিল আমাদের গত 15 বছরে, যে আপনি ছাইরা ইলেকশন করেন, কারণ আপনি থাইকা ইলেকশন করলে আপনি কি করেন এটা আমরা দেখতে পাচ্ছি। না 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 না, আমি বলছি দেখেন, এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না। এখানে যে মানুষগুলো আসছে, এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়েই, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরকম একটা বলা বলি ছিল, এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল। কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি, যে এই অন্তর্বর্তীকালীন জনাব তারেক, আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি, আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসলে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন, তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না। আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদক দিয়ে সেইটা আপনি আলাদা আলাপ করেন, আপনি 100 বার বিচার করেন। নির্বাচন তো দূরের কথা, সেই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল, এবং সে কেন এই আগ্রহ পোষণ করছে এবং এই আগ্রহের কারণে সে কত টাকা দুর্নীতি করেছে এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনিও একটা প্রাইভেট পারসন হিসেবে আপনি তার বিরুদ্ধে যদি আপনার কোনো ক্ষোভ থাকে, লুকাস স্ট্যান্ডাই থাকে, আপনি রাজ্জাক সাহেবকে সঙ্গে নিয়ে, এটা কোনো সুযোগ নাই, আপনার কোনো লুকাস স্ট্যান্ড নাই, এই উনি চুরি করবে, কেউ এটার মধ্যে ইয়া হবে না। আমি স্রেফ বলছি এখন হয়তোবা তারা বিএনপির সঙ্গে যাবে, আমাদের সাথে বিএনপির বন্ধুত্ব আছে, থাকলেও আমরা এটা বিরোধিতা করব। এটা আমরা মনে করি এটা ন্যায় নয়, ঠিক আছে? না না, আপনার ন্যায়ের হিসাব দিয়েই তো পৃথিবীতে একমাত্র ন্যায়ের ডিকশনারি লেখা হবে না। ন্যায় তো নানা ধরনের হইতে পারে। কোন উপদেষ্টা কখনোই উপদেষ্টার নির্বাচন করবে না জনাব তারেক, উপদেষ্টার নির্বাচন করবেন না। উনি যখন পদ ছেড়ে দিবেন তখন তিনি আর উপদেষ্টা থাকবেন না। পদ ছাড়লেও করতে পারবেন না, পদ ছাড়লেও কখনো করেননি। কেন করেন নাই? মানে আপনি এই অনুরূপ সরকার বাংলাদেশে হাইকোর্টের বিচারকরা চেয়ার থেকে নেমে ইলেকশন করছে জনাব তারেক রহমান। না না না, তারপরে এই যে অ্যাটর্নি জেনারেল একটা লোভনীয় পদে আছেন, উনিও নির্বাচনে আমার কাছে মনে হয় বাংলাদেশের সব অ্যাটর্নি জেনারেল নির্বাচন করে আসা উচিত। আমার কাছে এটা মনে হয়, এটা এর আগেও আসছে, এরপরও আসছে। আমি মনে করছি
এই ধরনের সুবিধাজনক পদে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এটা উচিত না। না, না, সেটা এটা উচিত না। সেটা আপনি মনে করছেন। কোন দলের সমর্থনে থাকলেই সেটা ওকে, ন্যায্য হয়ে যাবে, সেটাকে বিএনপি ঠিক আছে। আপনার জন্য আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করেন। আপনারা যারা নতুন রাজনীতি করতে চান, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের জন্য গত 7-8 বছর ধরে আপনার সাথে আমার কথা হচ্ছিল। আপনি 2016 সালে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি নিয়েছেন। তারপর থেকে এই 7-8 বছর ধরে আপনি আন্দোলন সংগ্রামে আছেন, রাজনীতি করছেন। রাজনৈতিক সংগঠন পরিচালনা খরচ, কর্মসূচির অর্থসংস্থান নিয়ে আমি সবাইকেই প্রশ্ন করে থাকি। আপনার ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আপনার দলটা আসলে আপনি কিভাবে এই ব্যয় নির্বাহ করেন, বা এইটার আদৌ কোনো ব্যয় আসে কিনা, আপনি নির্বাচন করলেও বা এই ব্যয়টা কোত্থেকে আসবে? জনাব তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় একবারে ইনিশিয়ালি শুরু থেকেই এটা পুরাটাই মানুষের দান নির্ভর। আমাদের প্রবাসী ভাইরা দান করতেন, তারপরে শিক্ষকরা, ব্যবসায়ীরা বিভিন্ন বিচ্ছিন্ন হবে, এবং একবার ইনিশিয়ালি কোটা সংস্কার আন্দোলনের সময়ের পরবর্তী যে সংকটগুলো আসছে, এটা পুরোপুরি বিকাশ, নগদ অথবা এই ধরনের ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এটা কাজগুলো করেছি। এবং আমাদের গণ অধিকার পরিষদ যখন 2 ভাগে ভাগ হয়ে গেল, তখন আমরা এটাকে তখনও পাবলিক ডোনেশনের উপরেই আমরা নির্ভর ছিলাম। এবং আমি যেটা করতাম যে আমি সবসময় এটা তালাশে থাকতাম যে আমার নিজের একটা কর্মসংস্থান থাকবে। সে কারণে একবারে শুরু থেকেই ফল ব্যবসা করতাম। আমি প্রত্যেকটা সিজন আসতো, আমি প্রচুর পরিমাণে ফল বিক্রি করতাম বা মধু বিক্রি করি, সেখান থেকেও একটা ফান্ডিং হয়। তো আমি আমার নিজের ফান্ডিং, আমি রাজনীতিতে আমার নিজে ব্যক্তিগতভাবে যা ইনকাম করি তার মেজরিটি আমি রাজনীতিতে আমার সম্পৃক্ত করে ফেলি। পাশাপাশি আমাদের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেন। আচ্ছা, জনাব তারেক রহমান, আমরা এটা আপনার হলো লুকানোর কিছু নাই, আমরা মানুষের অর্থ সহযোগিতা নেই। এটা তো রাজনীতি, তো সহযোগিতা নিতে হবে, নিজে নিজে সবকিছু করা যায় নাকি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হয়েছে। আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান, তাহলে সেই কমেন্টটি আরেকজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং আপনি যদি রাজনীতি সম্পর্কে ভুল ধারণা রাখেন, তাহলে সেই ভুলটি ধরিয়ে দেবে, এমনকি আপনার সেই ভুল ধারণাটি বদলে যেতে পারে আপনার একটি কমেন্টের মাধ্যমে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিটাকে ভালো করতে চাই আমরা সবাই। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক, বাংলাদেশের রাজনীতি ধারা বাংলাদেশটা পরিচালনা হোক ভালো রাজনীতি দ্বারা। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আনবো কীভাবে, আমরা কি করলে বাংলাদেশের রাজনীতি ভালোর দিকে ফিরে আসবে। এখন দেখেন, আপনি যার জায়গা থেকে আমি যদি আমরা প্রতিবাদ করি, আমরা যদি ভালো মানুষের পিছনে রাজনীতি করি এবং ভালো মানুষকে যদি সাপোর্ট করি, ভালো মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করি, ভালো মানুষকে বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করি, অনুরোধ করি, তাহলে কিন্তু তারা আসবে। দেখেন, ভালো মানুষরা কিন্তু রাজনীতি থেকে দূরে সরে আছে, কারণ বাংলাদেশের রাজনীতি বর্তমানে তেমন কেউই পছন্দ করতেছে না। কারণ অতিরিক্ত লোভ লালসা বাংলাদেশের রাজনীতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে। একজন মেম্বার হতে হলে তার যে কী পরিমাণ উপর মহলে টাকা দিতে হয়, তার বস যারা আছে তাদেরকে খুশি করতে হয়। এখন দেখেন, 10 জনের মেম্বার হতে চায়, 10 জনের ভিতরে যে বেশি খুশি করতে পারবে উপর মহলের লোকজন, তাকেই কিন্তু মেম্বার বানানো হবে। তো এই যে একটি প্রথা, এই প্রথা কিন্তু আমরাই বদলাতে পারি। যেমন আমরা জনগণ নির্বাচিত করব, যে লোকটি ভালো সৎ, তাকে যদি আমরা এইভাবে ছোট জায়গা থেকে যদি নির্বাচিত করি, তাহলে কিন্তু দেখা যাবে পরবর্তীতে বড় বড় জায়গাগুলো পরিবর্তন হয়ে যাবে এমনিতেই।
প্রিয় দর্শক, যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।